রুশভিয়ানের কথাটা আইয়ুব মির্জার বুকে গিয়ে লাগলো। বৃদ্ধ ব্যথাতুর দৃষ্টি দিয়ে তার নাতির অসহায় মুখটার দিকে তাকায়। এখানে তার কিছুই করার নেই, সবই ছেলেটার ভাগ্যলিপিতে লেখা আছে। হয়তো তার কপালে মায়ের ভালোবাসা নেই। কথাগুলো ভেবে আইয়ুব মির্জা ফাঁকা ঢোক গিলে প্রসঙ্গ পাল্টে বলল, আজকে কি হইল কোটে? রুশভিয়ান এক হাত দিয়ে ঘাড় চুলকে বলল, আমি মাইরা ফালাইছি দাদা। ভাবছিলাম সব ভণ্ডামি ছাইরা এবার মন দিয়া সংসার করবো, কিন্তু এইটা মনে আমার কপালে লেখা নাই। ওই আকবরের লগে হাত মিলাইয়া আমারে বলে আমার পুরুষত্ব নাই। কথাগুলো বলতে বলতে রুশভিয়ানের কপালে রগ ফুলে উঠল রাগে। দুই হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে তার কানের কাছে এখনো বাজছে তার প্রথম স্ত্রী সায়েমার কথাগুলো। আইয়ুবের হাতটা ঘাড় থেকে নামিয়ে সামনে বড় ফুলদানিটা তুলে দেয় এক আসার। তবুও বান্দার রাগ কমাই নয়, সামনে বড় কাছের টেবিলটা তুলে দরজার দিকে ফেলে দেয়। সাথে সাথে পুরো ড্রয়িং রুম কাচের ঝনঝন শব্দ নিস্তব্ধত হয়ে গেল। আইয়ুব লাঠিতে ভর দিয়ে ঠুক ঠুক করে রুশভিয়ানের দিকে এগিয়ে এসে এক ধরে টেনে দানবীর শরীরটাকে নিয়ে গেল সোফার দিকে। আর রুশভিয়ান সে তো রাগে ফোঁস করছে। রুশভিয়ানকে জোর করে সোফায় বসিয়ে বলল, এত রাগ এত রাগ দেখাইলে হইব? তুই না এমপি, রূপনগরের সবকিছুতেই ধৈর্য হারায় কামকরণ লাগবো। আর সায়েমার কথা ভুললে যায়, হেন্ডিপর মাইনষের ছোঁয়া পাইছিল হেরে লইগা তুই কোন কালে সংসার করবার পারতি না। তাই মাথা ঠান্ডা কইরা ভাব, ওই আকবারে কি করণ যায়। আইয়ুব কথাটুকু বলেই রুশভিয়ানের দিকে তাকায়। রুশভিয়ান কপালে দুই আঙ্গুল ঘষা দেয়। সেও ভেবে পাচ্ছে না আকবারে কি করবে। এখন কিছু বলতে গেলে নিজের এমপি পদ নিয়ে টানাটানি শুরু হবে। তাই তাই রুশভিয়ান উপায় থাকা সত্ত্বেও আহত বাঘের মতো বসে আছে। আইয়ুব তার প্রশ্নের উত্তর না পেয়ে আবার বলল, কি হইল? রুশভিয়ান কপালে গাঢ় বাজ ফেলে বলল, ভাবতাছি কি করণ যায়। সাইজটা লয়াকার আকবর তার পাকা দাড়িতে হাত বুলিয়ে বলল, ওদেরকে ওদের ভাষাতে শেখাইতে হইব। বাকিটুকু বলল না, সে তাকিয়ে রইল। আলীর দিকে বাড়িতে প্রবেশ করলো আলী। হাতির মতো পায়ের কদমে তার উপস্থিতি জানান দিচ্ছে। সে এগিয়ে এসে রুশভিয়ানের সামনে দাঁড়ায়। কপালে তার চিন্তার ভাব স্পষ্ট। দুই হাতের সাথে হাত কুঁচলে রুশভিয়ানের দিকে তাকাচ্ছে সে। আর মাঝে মাঝে হাতের উল্টেটা পিঠে কপালে জমে থাকা ঘামগুলো মুছছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। রুশভিয়ান ঘাড় ঘুরিয়ে আলীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কি খবর লইয়া আইছো কালাচাঁদ আমার? তাড়াতাড়ি বইলা ফেলো, তোমার আব্বার মাথায় রক্ত উঠে পড়ল, বাঁচবার পারবা না। আলী এলোমেলো দৃষ্টি ফেলে আইয়ুব মির্জার দিকে তাকায়। অতঃপর রুশভিয়ানের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, হুজুর, আমাগো সব ড্রাগস আর মাইয়াগুলোরে আকবরের বড় ছেলে পলাশ সব জিম্মি করে লইছে। কথাটুকু বলতে গিয়ে বেচারা কয়েকবার ঢোক গিলছে তার বলার বাইরে। সেভিয়ার শুয়ে রুশভিয়ানের দিকে তাকাচ্ছে। সে ভয়ে ভয়ে রুশভিয়ানের দিকে তাকাচ্ছে। মালিকের পরবর্তী পদক্ষেপ দেখার জন্য রুশভিয়ান শব্দ করে হাসতে লাগলো আলীর কথা শুনে। হাসাতে হাসাতে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁট চেপে ধরলো। রুশভিয়ানের এমন পিঘুটে হাসিতে পুরো ড্রয়িং রুম কেমন একটা ভৌতিক রূপ ধারণ করলো। হাসির শব্দটা দেয়ালের সাথে বাড়ি খেয়ে
আরো জোরে শব্দ উৎপন্ন করলো। আলীর পুরো শরীর কাঁপতে লাগলো। ভয়ে কি করবে ভেবে পেল না সে। হুজুরের হাসিতে তার হৃদয় যন্ত্রটা থমকে গেছে সহসায়। কপাল দিয়ে দরদর করে ঘাম বের হচ্ছে। আয়ুব আলীর দিকে তাকাচ্ছে বারবার। আর তার নাতি যে অন্য উন্নত পাগল তার থেকে কে ভালো জানে। সামনের ছেলেটা কোনো ক্ষতি না করেই এটাই তিনি মনে করে কামনা করছে। রুশবিয়ান তখন হাসি থামিয়ে মুচকি হেসে বলল, তা খবর কই পাইলা? বলে আলীর দিকে তাকাই। এই একটা প্রশ্নে আলী পুরো শরীর হিম হয়ে গেল ভয়ে। হুজুরের প্রশ্নে উত্তর দেওয়ার মতো ক্ষমতা তার শরীর পেল না। অবশ্যই এলো কণ্ঠ। অসহায়ের ন্যায় তাকিয়ে রইল সামনে মানুষটার দিকে। হয়তো একটু বাঁচার প্রয়াসে এরই মধ্যে উড়ে এলো না একটা নাইফ, যা আলীর বুকে ভেদ করে রক্ত গলগল করে পড়তে লাগলো। আলী তার হাতির মতো শরীর নিয়ে লুটিয়ে পড়ল কংক্রিটের মেঝেতে। ডান হাত দিয়ে চেপে ধরল বুক। ব্যথায় চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে একটা শব্দ আড়ালো মা। যে আলীর এক হাতে 500 লোককে খতম করার সাহস রাখে, সে আলীকে আজ বাচ্চা বই কি কম লাগছে না। সেও অনুধাবন করতে পারেনি হুজুর তার সাথে এমন করবে। সে বড্ড বোকা, তার অনুধাবন করা উচিত ছিল। হৃদয়হীন পুরুষের মনে কারোর জন্য মায়া নেই। তার সবটা জুড়ে আছে ড্রাগস ব্যবসা, নারী পাচার, এগুলো তার জীবনের প্রধান অংশ বিশেষ। রুশবিয়ান লুঙ্গিটাকে এক হাতে ধরে উঁচে উঠে এসে আলীর কাছে দাঁড়ায়। আইয়ুব মির্জা মুখ খোলার আগেই রুশবিয়ান এক হাত উঁচু করে বলল, কথা কম দাদা, এমনিতেই মাথা গরম হইয়া আছে। আপনি আর কিছু বইলা মাথা নষ্ট করবেন না। দমে গেল আইয়ুব। সোফায় হাত ধরে বসে রইল বৃদ্ধ লোকটি। কুচকালো চামড়া চোখ দুটো দিয়ে আলীকে দেখছে। বেচারা কষ্টে কেমন করে ছটফট করছে। আইয়ুবের বুকের ভেতরটা ভারী হয়ে গেল। আলী ছেলেটাকে সে ছোটবেলা থেকে দেখছে। এক কথার উপরে কোনোদিন দুই কথা বলেনি। রুশবিয়ান হাঁটু মুড়ে বসে দাঁতে দাঁত চেপে বলল, কাল রাইতে আমি খবর পাইছি, আর তোরা আজকে রাইতে খবর বাইর করতে পারলি না। সুদানির ফুয়া বলে না নাইফটাকে চেপে ধরে আর একটু ভেতরে প্রবেশ করালো। আলী আহ বলে চিৎকার দিয়ে উঠে তখন পর রুশবিয়ানে পা ধরে বলল, আমারে ক্ষমা কইরেন হুজুর, আমি লোক পাঠাইছিলাম। রাস্তার সবাইকে কারা খুন করে দেয়। বলে আলী কাঁদতে লাগলো। রুশবিয়ান উঠে এলো তার থেকে, তারপর বলল, মাইয়া খোঁজ, একজন মাইয়া কম পইড়া গেছে। কালকে রাইতের মধ্যে 100 মাইয়া লন্ডনে পাঠানো লাগবে, কিন্তু ভুল কইরা ও রূপনগরের মাইয়াদের দিকে হাত বাড়াবি না। ঢাকা থেকে মাইয়া তুলবি বলি মির্জা মহল থেকে বাইরে চলে গেল রুশবিয়ান মির্জা। আলীও বুকের ব্যথা নিয়ে হুজুরের পিছু পিছু ছুটে চলে গেল। আইয়ুব মির্জা মনে মনে আল্লাহকে বলল, আল্লাহ আমার নাতিটাকে ভালো পথে আইনো। হের মায়ের কত শখ ছিল তার লইয়া। কেউ তখন থেমে আবার বলল, রুষাকে আমারে ক্ষমা করে দিস, তোর বুকের মানিকরে আগলা রাখতে পারলুম না। কথাটুকু বলে আইয়ুব মির্জার সামনে তাকাতেই দেখলো তার বেগম দাঁড়িয়ে আছে। আইয়ুব মির্জা তাকে না দেখার ভান করে এগিয়ে গেল। তারা বেগম বলল, আমি আগেই বলেছিলাম
আব্বা গুন্ডার পোলা কখনো ভালো মানুষই হইতে পারে না। এখন দেখতে পাইতেছেন তো? আয়ুব পিছনে ঘুরি বলল, রুশভেনের বাপ গুন্ডা আসিল না? তোমার অপবিত্র মুখ দিয়ে ওর বাপের লইয়া কথা বলবা না। তারা বেগম এগিয়ে এসে কাট কাট গলায় বলল, আমারে অপবিত্র বলবার আগেই নিজের দিকে দেখা লইবেন আয়ুব মির্জা। আমি কিন্তু কিছু ভুলি নাই, সব মনে আছে বইলা রাখলাম। কথাটুকু বলে তারা বেগম চলে গেল ড্রয়িং রুম থেকে। তারার তার কথার মধ্যে ছিল এক প্রকার হুমকি স্বরূপ। আয়ুব মির্জা তারা বেগমের দিকে তাকিয়ে বলল, তোমারে কোন কথাটা বলবার লাগবে না বৌমা, আমি সব বইলে দিব, সময় আসুক। বলি তার ঘরের দিকে হাঁটা দেয়। তা গোলাপ ফুল দেখছি অনেক সুন্দর হয়ে গেছে, আসো তো একটু জড়িয়ে ধরে পরীক্ষা করি তোমাকে পাখি। ইনান রান্না করছিল রাতের জন্য, কিন্তু এমন কথা শুনে মেয়েটা ঝটপট ঘুরে তাকাতেই দেখলো রকি দাঁড়িয়ে আছে দুই হাত বাড়িয়ে। চোখে মুখে স্পষ্ট কামুকতা লোকটার। রকি হলো রুমি বেগমের ভাইয়ের ছেলে, বলা নেই কওয়া নেই এসে হাজির হবে তালুকদার ভিলায়। বয়স 27 কি 28 হবে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, কুচকানো শার্ট প্যান্ট পরনে। আর এসে ইনানকে চালাতন করে মেরে ফেলবে লোকটা। ইনান ভয়ে ভয়ে থাকে যতক্ষণ রকি তালুকদার ভিলায় থাকে। ইনান প্রসঙ্গ পাল্টে ঠোঁটে জোরপূর্বক হাসি এনে বলল, ও ভাইয়া আপনি? রকি তার চুলগুলো ডান হাত দিয়ে পিছনে ঠেলে সামনে এগিয়ে এসে বলল, ভাইয়া কেন বলছো পাখি, আমি তোমার বর হতে চাই। রকির কথা কর্ণকুহর হতেই ইনান ভয় থরথর করে কাঁপছে। রকির একটা কথায় তার কিশোরী মন ভয়ে কুৎসিত হতে লাগলো। ডাগর ডাগর চোখ দুটো ছলছল করছে। তার একটু হলেই মেয়েটার চোখ দিয়ে পানি গড়িয়ে গালে পড়বে। এক আঙ্গুলের সাথে বারে বারে ওড়নাটাকে পেঁচিয়ে ধরেছে। ছলছল চোখ দিয়ে একবার করে রান্নাঘরে বাইরে উঁকি দিচ্ছে মেয়েটা। হয়তো ভাবছে কেউ যেন এই পথ দিয়ে আসে। রকি এক পা করে ইনানের দিকে এগিয়ে এসে বলল, এমন করলে হয় সুন্দরী? তুমি জানো আমি এখনো কেন এসেছি? রকির কোনো কথা তার কর্ণপাত হচ্ছে না। সে ভয়ে ঠক ঠক করে কেঁপে উঠছে বারবার। ছোট্ট শরীরটাকে নিয়ে পিছিয়ে যাচ্ছে পিছন দিকে। রকি বিচ্ছিরি হেসে বলল, তোমাকে দেখতে এসেছি পাখি, দেখতে এসেছি আমার পাখি কতটুকু বড় হয়েছে। এখন প্র্যাকটিক্যালি চেক করব, এগিয়ে এসো আমার দিকে। বলি এক হাত বাড়িয়ে এগিয়ে গেল ইনানের দিকে। ইনান ভয়ে চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করার সাথে সাথে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ইনানের। আজকে তার রক্ষা নেই, সে ভালো বুঝতে পারছে। রকি ইনানের ওড়নাতে হাত দিতে নিবেই তখন রুমি বেগম এসে রকির হাত ধরে ফেললো। রকি বিরক্তিতে কপাল কুঁচকে বলল, ফুবি তুমি কেন এলে? উর্মি বেগম মুচকে এসে বলল, বাইরে চল, তোর সাথে কথা আছে। এগুলো করা অনেক সময় পাবি, বলে হাত ধরে টেনে রকিকে বাইরে টেনে নিয়ে গেল। ইনান রুমি বেগমের কণ্ঠ শুনে তড়াক করে চোখ খুলল। রুমি রকিকে হিড় হিড় করে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। ইনান মনে মনে আল্লাহকে ডাকলো। আজকের মতো ওই নরক পশুর হাত থেকে রেহাই পেয়েছে সে। হ্যালো হুজুর, আরো 2টো মেয়ে গলায় ফাঁস দিতে মারা গেছে, আপনি তাড়াতাড়ি করে ঢাকায় আসুন। ডেভিড কালকের মধ্যে মেয়ে না পেলে ডিল ক্যান্সেল করে দিবে। ফোনের ওপাশ থেকে
কথাগুলো বলল মাহমুদ। রুশবিহান রাগে কণ্ঠে বলল, এই এই খানকির পোলা, মেয়েদের দেখে রাখতে পারস না? কিভাবে তারা ফাঁস দিতেছে? তোরা কি ফালাইছস এখানে? আমি এখন কোথায় থেকে মাইয়া জোগাড় করবো বল? মাঙ্গের নাতি মাহমুদ ভয়ে শুকনো ঢোক গিলে বলল, হুজুর, প্রায় 100টা গার্ড পাহারা দিচ্ছে, তবুও কেমন করে কি হচ্ছে বুঝতে পারছি না। রুশবিহান বলল, আমি আইতাছি, সব কটাকে নরকে পাঠামু। বলি ফোন রেখে গাড়িওয়ালার উদ্দেশ্যে বলল, গাড়ি চালা, ঢাকা যামু। বলেই সিটে গায়ে নিয়ে চোখ দুটো বন্ধ করে দেয়। রুশবিহান চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কোথায় পাবে 3টি মেয়ে? কালকে রাতে ডেভিডকে মেয়ে দিতে না পারলে কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে যাবে। কোটি টাকার ডিল ক্যান্সেল মানে আবার 2 মাস পর মেয়ে নিবে তারা। রুশবিহান তড়াক করে চোখ খুলে কাউকে ফোন দিয়ে বলল, 3টে মাইয়া লাগবে হাবিব, তুমি আমার শেষ ভরসা। লোকটা বলল, হয়ে যাবে হুজুর, আপনি চিন্তা মুক্ত থাকেন। রুশবিহান কিছু বলল না, তার ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। এইবার একটু শান্তি লাগছে বুকের ভেতরে হাসিবের কথা শুনে। আমাকে ছেড়ে দিন কারা আপনারা, আমি আপনাদের পায়ে পড়ছি। কথাটুকু বলেই ইনান ঢলে পড়ল নিচে। মুখোশধারী লোকগুলো তাকে গাড়ি তুলে চলে গেল অজানা গন্তব্য। চারিদিকে নিকষ কালো অন্ধকার। এই অন্ধকারের মধ্যে রুশবিহানের কালো টাকার ব্যবসা রমরমিয়ে বাড়তে থাকে। এই ব্যবসা সে আপন পর চেনে না, শুধু চেনে কালো টাকা, যার পাহাড় গড়ে নিজেকে সবার অধিপতি করতে পারবে। মির্জা হোম। মির্জা হোম হলো রুশবিহানের তৈরি করা 5 তারা আলিশান হোটেল। পুরো হোটেলে বিভিন্ন ধরনের লাইট দ্বারা আলোকিত করে রাখা আছে। বিশাল লোহার গেটের ওপরে মির্জা হোম নেমপ্লেটটা লাইটের জন্য একবার জ্বলে উঠছে আর একবার নিভে যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য। এই হোটেল মির্জা কোলালয়ে তৈরি। এই হোটেলে অতি অল্প মাত্রায় লোক ভাড়া থাকতে আসে। মির্জা হোমে এই গুটি কয় লোকগুলোকে ও ভাড়া থাকতে দেওয়া হতো না। ওই যে বলে না, আইনের দৃষ্টি ঘেরাতে রুশবিহান এই শুকনো প্ল্যান করেছে। 1 তলা ভাড়া দিলে ও উপরের 4 তলা বিল্ডিং এ চলে অন্ধকার ব্যবসা। 5 তলা বিল্ডিং এর ড্রয়িং রুমে 5-6 জন লোক অতি ব্যস্ততার সাথে ড্রাগস পকেট করতে ব্যস্ত। সবার মুখে ভীতু স্পষ্ট। রাত 10টা বাজছে। এখন রাত 12টার দিকে ডেভিড এসে মেয়ে আর মাল দুটো নিয়ে রওনা দিবে লন্ডনের উদ্দেশ্যে। এরই মধ্যে একদল ছেলে দরজা খুলে প্রবেশ করলো সেখানে। একজন ভয়ে ভয়ে বলল, বস এসে পড়েছে, আমি দেখলাম, তোরা সবাই তাড়াতাড়ি হাত চালা। কথাগুলো শোনার পর পকেট করা লোকগুলো হাত থেমে আচানক কপাল বেয়ে দরদর করে ঘাম বের হতে লাগলো। ভয়ে শুকনো ঢোক গিলে পুনরায় হাতের গতি বাড়ায়। এখনো 10,000 প্যাকেট করতে হবে। আর হাতে মাত্র 2 ঘন্টায় এদের টিম ভাগ করে দেওয়া আছে। যে টিমের উপর দায়িত্ব যাবে তাকে সুষ্ঠুভাবে পালন করতে হবে, নতুবা রুশবিহান মির্জা তাদের কুচি কুচি করে কেটে পোষা কুত্তাদের খাওয়াবে। এরই মধ্যে দরজা খুলে প্রবেশ করলো রুশবিহান মির্জা। মুখটা বেজায় গম্ভীর হয়ে আছে। এক হাতে বন্দুক, অন্য হাতে সিগারেট। রুশবিহানের পিছনে প্রবেশ করলো আলী। এক হাত দিয়ে বুকটাকে চেপে ধরে আছে।
গাড়িতে আসার সময় কোনোভাবে নাইফটাকে বের করে ব্যান্ডেজ করে বেচারা, কিন্তু ওষুধ না খাওয়া এমন প্রচন্ড ব্যথা আছে সেখানে। তাই ব্যথাটা কম করতে কোনো রকমে এক হাত দিয়ে আলতো করে বুকটা চেপে ধরে আছে। একজন ছেলে তাড়াতাড়ি করে কাঠের চেয়ার নিয়ে হাজির হয়। চেয়ারটাকে নিঃশব্দে রেখে পিছনে দাঁড়িয়ে গেল ছেলেটা। রুশবিহান কপালে চিকন ভাঁজ ফেলে পুরো রুম চোখ ধারা স্ক্যান করে ধীরে ধীরে এগিয়ে যায় চেয়ারের কাছে। গা এলিয়ে বসে আলীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ডেভিডরে কল লাগাও। আলী হুকুম পাওয়ার মাত্র কল দেয় ডেভিডকে। সাথে সাথে ফোনটা রিসিভ হয়ে যায়। আলী এগিয়ে দেয় রুশবিহানের দিকে ফোনটা। রুশবিহান সিগারেটটা ঠোঁটে চেপে বলল, কত দূর আপনারা আপনারা ওপাশ থেকে কি শোনা গেল না? রুশবিহান পরক্ষণই বলল, তাড়াতাড়ি কইরেন, আজকা পরিস্থিতি অনেক খারাপ, নাইলে কিছুই পাইবেন না। বলি ফোন রেখে দেয়। রুশবিহান একভাবে বসে সিগারেট ফুঁকতে থাকে। কপালে গাঢ় ভাঁজ তার বিদ্যমান। এরই মধ্যে একজন মেয়ে প্রবেশ করলো ড্রয়িং রুমে। বয়স 25 হবে। মেয়েটা পরনে সিলেন্স ব্লাউজ আর সিল্কের শাড়ি, পোশাক বেজায় এলোমেলো হয়ে আছে। সেদিকে মেয়েটা ভ্রুক্ষেপ নেই। সে কোমর দুলিয়ে এসে রুশবিহানের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আজকে আপনাকে প্রচন্ড চিন্তিত দেখাচ্ছে সাহেব। বলে রুশবিহানের কপাল স্পর্শ করতে গেলে রুশবিহান মেয়েটার হাত আঁকড়ে ধরে বলল, ডেভিড আইতাছে, তার সাথে ঢং করে এগুলো বলবি? আমার লগে ঢং হইতে হইব না। বলেই মেয়েটা হাত ঝাড়া দিয়ে নিচে ফেলে দেয়। মেয়েটা হাল না ছেড়ে নিচে ঝুঁকে তার শরীরটাকে রুশবিহানের সামনে তুলে ধরে বলল, এইভাবে বললে হয়? তুমি যতক্ষণ না আমাকে গ্রহণ করবে ততদিন এই শরীর তোমার আলিঙ্গন পেতে মরিয়া হয়ে উঠবে। আমার বিশ্বাস তুমি একদিন ঠিক আমার কাছে আসবে। রুশবিহান ক্রন্দ হেসে মেয়েটার দিকে তাকিয়ে বলল, তোর বাপকে কথা দিয়েছিলাম তোর লগে কোনোদিন উঁচা গলায় কথা কইব না। তোর শরীরে এতটুকু আজ আসতে দেব না আমি। কথা দেওয়ার লাইগা তুই বারবার বাইসা যাইতেছিস না, কইলে হইল তোরা আমি কোনো কাল কবরে রাইখা আসতাম। বলে হন হন করে একটা ঘরের ভেতরে প্রবেশ করলো রুশবিহান। মেয়েটার রাগে ক্ষোভে কাঠের চেয়ারটাকে তুলে আছাড় মেরে চিৎকার করে বলল, আপনাকে আমি একদিন নিজে করেই নেব। আমার এতদিনের ভালোবাসার প্রতিজ্ঞা বৃথা যেতে পারে না। আমি বৃথা যেতে দেব না। আপনাকে যদি আমার না করতে পারি তাহলে আমার নাম তিয়াশা রহমান না। এতটুকু বলেই তিয়াশা গটগট করে দরজার দিকে বাইরে চলে গেল। রাত 11:30। রুশবিহান সোফায় বসে আছে, পায়ের উপর পা তুলে। পিছনে আলী রোবটের মতো দাঁড়িয়ে আছে, চোখ দুটো নিবন্ধ তার হুজুরের দিকে। রুশবিহানের সামনে বসে আছে ডেভিড, মুখে বাঁকা হাসি বিদ্যমান। লোকটা বিদেশি বললে ভুল হবে। পুরো শরীর গরম দেখে কেউ অনায়াসে বলে দেবে ডেভিড একজন বাঙালি। বয়স আনুমানিক 40 হবে। উচ্চতা 6 ফুট 2-3 এর মতো। পরনে সাদা সিল্কের শার্ট, কালো প্যান্ট। চুলগুলো কি সুন্দর করে জেল দিয়ে সেট করা আছে। পায়ে বুট জুতো তার পিছনে দাঁড়িয়ে আছে গুটি কয়েক তার গাঠ
প্রত্যেকের হাতে আধুনিক অস্ত্র। ডেভিড মুচকি হেসে বলল, মেয়েগুলো নিয়ে আসুন মিস্টার মির্জা। রুশভিয়ান বলল, একটু বয়েন আইতাছি মাইয়াগুলোরে লইয়া। এরই মধ্যে একে একে হাজির করলো 100 জন মেয়েকে। প্রত্যেকের চোখে ভয় বিদ্যমান, প্রতিটা মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। রুশভিয়ান ডেভিডের দিকে তাকিয়ে বলল, এই লন মাইয়া, এখন তাড়াতাড়ি কইরা চইলা যা। এরপরেই এইখানে পুলিশ আইব। রুশভিয়ানের কথা শুনে ডেভিড চমকে উঠল। একটু পরে পুলিশ আসবে আর এই লোকটা কতটা স্বাভাবিক স্বরে কথাগুলো বলল, যেন পুলিশ নয় তার শ্বশুর আসবে তার সাথে দেখা করতে। ডেভিড ভয় নিয়ে বলল, পুলিশ আসবে তাহলে আমাকে ডাকলেন কেন? রুশভিয়ান ডেভিড কথা শুনে শব্দ করে হেসে বলল, আরে চিন্তা করন লাগবে না, পুলিশ আইসায় কিছু পাইব না। আপনি চিন্তা মুক্ত হইয়া আমার টাকাগুলো বুঝাইয়া কাইটা পর্যন্ত। রুশভিয়ান শেষের কথাগুলো বিরক্তি স্বরে বলল। ডেভিড এক মুহূর্ত দেরি করল না। ডেভিড এক আঙুল তুলতেই 4টা ব্রিফকেস এনে রুশভিয়ানের সামনে টেবিলে এনে রেখে আবার নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ল। আলী পিছন থেকে এগিয়ে এসে ব্রিফকেস গুলো খুলতেই বেরিয়ে এলো চকচকে নতুন নোট। রুশভিয়ান এক পলক টাকাগুলো দেখলো। তার মুখে না আছে বিস্ময় না অবাকতা। টাকাগুলো থেকে চোখ সরিয়ে ডেভিডকে বলল, চলে যান, হাতে 5 মিনিট টাইম আছে আপনার। ডেভিড উঠে দাঁড়ায়। তার লোকগুলো মেয়েগুলোকে নিয়ে পিছনে গেট দিয়ে বের হয়ে যেতে লাগলো। মেয়েগুলো টলতে টলতে এগিয়ে গেল সামনের দিকে। ডেভিড রুশভিয়ানের সামনে হাত বাড়িয়ে বলল, আপনার জবাব আছে? আপনার জবান আছে, বলেছিলেন 100 মেয়ে পাবেন, তাই পেলাম, এখন আসি। রুশভিয়ান ডেভিডের সাথে হাত মিলিয়ে ফিক করে হেসে বলল, অমন কইরা বইলেন না, তাড়াতাড়ি কইরা চইলা যান। আমার আবার এত নাম করলে শরীরটা কেমন চুলকায়, এই যে দেখুন চুলকানি হইতে লাগলো। বলেই ফিসেল ভাবে হেসে হাতটাকে চুলকাতে লাগলো রুশভিয়ান। ডেভিড মুখ দিয়ে সূচক শব্দ করে এই লোকটাকে বলবে এক আর লোকটা শোনাবে এক। ডেভিড জোরপূর্বক হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। বলে হাতটা ছেড়ে বাইরে চলে গেল। বাইরে রুশভিয়ান সোফায় গা এলিয়ে বসে চোখ দুটো বন্ধ করে নেয়। আজকে তার মনটা ফুরফুরে লাগছে। কালকে থেকে টেনশনে মাথাটা ফেটে যাচ্ছিল। হাবিব সাহায্য না করলে কি যে হতো। রুশভিয়ানের গাছিগুলো টাকাগুলোকে নিয়ে রূপনগরের দিকে রওনা দেয়। এরই মধ্যে একজন বলে উঠল, হুজুর। রুশভিয়ান তড়াক করে চোখ খুলে ঘাড় বাঁকিয়ে সাইডে তাকায়। হুজুর আর কেউ বলেনি, বলেছে হাবিব। হাবিবের পাশে একটা মেয়ে দেখে রুশভিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেয়েটার মুখে মোটা টেপ মারা আছে, হাত দুটো পিছন দিকে মরিয়ে বেঁধে রাখা আছে। পরনে বোরকা থাকলেও মাথায় ওড়নার বালাই নাই। মেয়েটার চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে ভয়ে। রুশভিয়ানের মেয়েটাকে আপাদমস্তক পরখ করে হাবিবের দিকে তাকিয়ে বলল, কেডে এটা? হাবিব। হাবিব তার ছোটখাটো শরীরটাকে এগিয়ে এসে হাসি মুখে বলল, আপনি তো বলেছিলেন মেয়ের কথা, আমি আগে 2টা মেয়ে পাঠিয়ে দিয়েছিলাম। পরে দলবল নিয়ে বাড়ির পথে রওনা দিতেই দেখি মেয়েটা ব্রিজ উপরে বসে বসে কান্না করছে।
তাই ভাবলাম এটাকেও আপনার কাছে নিয়ে আসি, তাহলে হাতে 2 টাকা আসতো। বাকিটুকু বলার আগেই রুশবিহান এক এক ঘুষিতে হাবিবকে নিচে পড়ে গেল। মেয়েটা ভয়ে কয়েকবার পিছিয়ে গেল। ঘরের গাছগুলো ভয়ে কাঁপতে লাগলো। রুশবিহান তেড়ে ফুঁড়ে গিয়ে হাবিবের শার্টের কলার ধরে বলল, তুই কত বড় ক্ষতি করেছিস? তোর কোনো আইডিয়া আছে? বলে হাবিবের নাক বরাবর দিল আর একটা ঘুষি। হাবিব বুঝতে পারছে না কি করছে সে, যার জন্য তাকে মারছে। সে তো ভালোর জন্য মেয়েটাকে নিয়ে এসেছিল। রুশবিহানের কপালের রগগুলো ফুলে কেঁপে ফেঁপে উঠে গেছে রাগে। রাগে তোরে তার বিশাল শরীরটা কেঁপে কেঁপে উঠছে। রুশবিহান হাবিবকে মেঝে থেকে তুলে গর্জে করে বলল, এখনই এই মাইয়াকে লইয়া যা, পুলিশ আইসা পড়বে শালা। বলে হাবিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হাবিব এতক্ষণে বুঝতে পারলো কেন তাকে এতগুলো মারলো। হাবিব তাড়াতাড়ি করে মেয়েটার হাত ধরে বাইরে যেতে নিলেই কলিং বেল বেজে উঠলো। হাবিব ভয়ে শুকনো ঢোক গিলে রুশবিহানের দিকে তাকায়। আর রুশবিহানের তো পাগল হওয়ার উপক্রম। সে শক্ত করে মাথার চুলগুলো টেনে ধরলো। পুলিশ যদি এই মেয়েটাকে দেখতে পায় তাহলে এমপি পদ তো যাবে, তার থেকে এই কালো ব্যবসা এখানেই বন্ধ হবে। রুশবিহান মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। এতদিনের সব পরিশ্রম শেষ হয়ে যাবে তার। এতদিনের সব পরিশ্রম শেষ হয়ে যাবে তার। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।